আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের গণিত ক্লাস। আজকের গণিত ক্লাসে আমরা আলোচনা করব বিসিএস এবং অন্যান্য সরকারি পরীক্ষার জন্য যে গণিতগুলো, যে অঙ্কগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে। যে কোনো সরকারি জব এবং ব্যাংক জব, প্রাইমারি, নিবন্ধন এবং বিসিএস যতগুলো কম্পিটিটিভ এক্সাম আছে, প্রত্যেকটা এক্সামের জন্যই একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে সংখ্যা। সংখ্যা সম্পর্কে আমাদের একটা ধারণা থাকতে হয় এবং এগুলো শুধু কম্পিটিটিভ এক্সামের জন্য না, নবম শ্রেণীর গণিত এবং সাথে অন্যান্য ক্লাসেও এই তথ্যগুলো খুবই ইম্পর্টেন্ট। তাহলে চলুন দেখি যে আজকের টপিক হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা। যে কোনো ক্লাসের টপিকের জন্য বাস্তব সংখ্যা একটি ইম্পর্টেন্ট টপিক। বাস্তব সংখ্যা থেকে যে প্রশ্ন পরীক্ষাতে কম্পিটিটিভ এক্সামে বেশি আসে, বিসিএস সহ অন্যান্য পরীক্ষাতে, সেটা হচ্ছে মূলদ অমূলদ সংখ্যা চিনতে পারা, মৌলিক সংখ্যা কোনগুলো সেগুলো সম্পর্কে ধারণা, এবং সহমৌলিক সংখ্যা কোনগুলো। তাহলে এই রেটের প্রশ্নগুলো বেশি আসে। তাহলে চলুন আগে দেখি যে কোন সংখ্যাগুলো মূলদ এবং কোন সংখ্যাগুলো অমূলদ। তো এই আলোচনায় আমরা একটু আসি যে মূলদ এবং অমূলদ সংখ্যা চিনতে পারা। পরীক্ষাতে আসে নিচের কোন সংখ্যাটি মূলদ এবং নিচের কোন সংখ্যাটি অমূলদ। তাহলে আগে আমরা চলুন দেখি অমূলদ সংখ্যা কোনগুলো। অমূলদ সংখ্যা আমরা কোনগুলোকে বলবো। একটা উদাহরণের মাধ্যমে আমরা একটু লক্ষ্য করি। প্রথমত যে মৌলিক সংখ্যা, প্রথমত আমাদের জানতে হয় যে মৌলিক সংখ্যা কি। যে সংখ্যাগুলোকে ওই সংখ্যা ছাড়া এবং এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেগুলো হচ্ছে মৌলিক। তার মধ্যে যেমন আছে টু একটি মৌলিক সংখ্যা, 3 একটি মৌলিক সংখ্যা, 5 একটি মৌলিক সংখ্যা, 7 একটি মৌলিক সংখ্যা। তাহলে এই ধরনের অনেক সংখ্যা আছে যে সংখ্যাগুলোকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। অর্থাৎ 2কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি আর 1 দিয়ে ভাগ করতে পারি। এই যে 2 হচ্ছে মৌলিক সংখ্যা। 3 সংখ্যাটা এমন যে এটাকে 3 আর 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, এই জন্য 3 একটা মৌলিক সংখ্যা, 5 একটা মৌলিক সংখ্যা, 7 একটা মৌলিক সংখ্যা, এরকম অনেক মৌলিক সংখ্যা আছে। 11, 13, 17, 19 এরকম অনেকগুলো মৌলিক সংখ্যা আমরা পাবো। এখন আমাদের যাচ্ছি যে অমূলদ সংখ্যা কোনগুলো। আমরা যদি মৌলিক সংখ্যা চিনতে পারি, যেমন 2 একটা মৌলিক সংখ্যা, তাহলে 2 এর বর্গমূল এর একটা অমূলদ সংখ্যা হবে, 3 এর বর্গমূল এর একটা অমূলদ সংখ্যা হবে, 5 এর বর্গমূল এর একটা অমূলদ সংখ্যা হবে, 7 এর বর্গমূল এর একটা অমূলদ সংখ্যা হবে। তাহলে আমরা 1 নম্বর পেলাম অমূলদ সংখ্যা কোনগুলো। যে কোনো মৌলিক সংখ্যার বর্গমূল এর একটা অমূলদ সংখ্যা। যে কোনো মৌলিক সংখ্যা হতে পারে 2, 3, 5, 7, 11, 13 এই ধরনের যত মৌলিক সংখ্যা আছে তার বর্গমূল করলে যদি বলা হয় √2 কী সংখ্যা, এর একটি অমূলদ সংখ্যা, √3 কী সংখ্যা, এর একটা অমূলদ সংখ্যা, √5 কী সংখ্যা, অমূলদ সংখ্যা, √7 কী সংখ্যা, অমূলদ সংখ্যা। তাহলে যে কোনো মৌলিক সংখ্যার বর্গমূল করলে ওটা একটা অমূলদ সংখ্যা হবে। তাহলে 1 নম্বর আমরা পেলাম অমূলদ সংখ্যার যে কোনো মৌলিক সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। পরীক্ষাতে কিন্তু এটা খুবই আসে যে নিচের কোনটি অমূলদ সংখ্যা, অ্যান্সার থাকে √2 অথবা √3 অথবা √5 অথবা √7। তাহলে 1 নম্বর খুবই সহজ, এটা আমাদের মনে রাখতে হবে, যে কোনো মৌলিক সংখ্যার বর্গমূল করলে সেটা অমূলদ সংখ্যা হবে। 2 নম্বর যে সংখ্যাগুলো পূর্ণবর্গ নয়। তাহলে পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো, যেগুলোকে বর্গমূল করলে একটি পূর্ণ সংখ্যা হয়। যেমন 4 এর একটা পূর্ণবর্গ সংখ্যা, 25 পূর্ণবর্গ সংখ্যা, 36 পূর্ণবর্গ সংখ্যা, 100 পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এই সংখ্যাগুলো পূর্ণবর্গ, কারণ এগুলোকে যদি আমি বর্গমূল করি তাহলে একটি পূর্ণ সংখ্যা পাবো। তাহলে যে সংখ্যাগুলোকে বর্গমূল করলে একটি পূর্ণ সংখ্যা পাওয়া যায় এগুলোই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তার মানে 4কে বর্গমূল করলে আমরা পাবো 2, যেটি একটি পূর্ণ সংখ্যা। 25কে বর্গমূল করলে আমরা পাবো 5, যেটা একটা পূর্ণ সংখ্যা। তার মানে যে সংখ্যাগুলোকে বর্গমূল করলে একটি পূর্ণ সংখ্যা হয় সেগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এখন আমরা আসি এই পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল। পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল এটা মূলদ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা, যেমন 4 এর বর্গমূল 2, তাহলে 4 এর বর্গমূল একটি মূলদ সংখ্যা, 25 এর বর্গমূল একটি মূলদ সংখ্যা, 36 এর বর্গমূল 6 এর একটা মূলদ সংখ্যা, 100 বর্গমূল
10 এর একটা মূলদ সংখ্যা, কিন্তু এখানে আমাদের অমূলদ কোনটা হবে? যে সংখ্যাটা পূর্ণবর্গ নয়, যে সংখ্যাটা পূর্ণবর্গ নয়, যেমন 36 পূর্ণবর্গ কিন্তু 40 সংখ্যাটা পূর্ণবর্গ না। 36কে যেমন লেখা যায় 6 6 36, কিন্তু 40 কীভাবে লেখা যায় না? 5 5 25, 2 2 4, 10 10 100। তাহলে এই ধরনের সংখ্যাগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু সেই হিসেবে এই 40 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না। তাহলে আমরা প্রথমে বললাম যে কোনো পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা হবে, সেটা যে কোনো সংখ্যাই হোক। কিন্তু যে সংখ্যাগুলো পূর্ণবর্গ নয় সেই সংখ্যাগুলোর বর্গমূল, যেমন 40-এর বর্গমূল এটা একটা অমূলদ সংখ্যা। এরকম যত পূর্ণবর্গ সংখ্যা, যেমন 40, 35 এটার বর্গমূল অমূলদ সংখ্যা। তা যে সংখ্যাগুলো 10-এর বর্গমূল অমূলদ সংখ্যা। তাহলে সংখ্যাটা ভালো করে মনে রাখেন, কারণ এটা পরীক্ষাতে আসে, যে কোনো সরকারি পরীক্ষা আসে, বিশেষ পরীক্ষা আসে এবং প্রাইমারি পরীক্ষা আসে, নিবন্ধন পরীক্ষা আসে, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, যে নিচের কোনটি অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যা চেনার জন্য 1 নম্বর রুল দিলাম, যে কোনো মৌলিক সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। আর যে সংখ্যার পূর্ণবর্গ হবে না, যেমন 40 এটা পূর্ণবর্গ না, তাহলে এটার বর্গমূল এটা একটা অমূলদ সংখ্যা। 35-এর বর্গমূল এটা একটা অমূলদ সংখ্যা। 10-এর বর্গমূল এটা একটা অমূলদ সংখ্যা। তাহলে আমরা দুটো জিনিস শিখলাম, যে একটা হচ্ছে মৌলিক সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা, এবং যে সংখ্যাগুলো পূর্ণবর্গ নয় তার বর্গমূল অমূলদ সংখ্যা হবে। তাহলে অমূলদ সংখ্যা চেনার জন্য দুটি টিপস, একটা হচ্ছে মৌলিক সংখ্যার বর্গমূল, আর যেগুলো পূর্ণবর্গ না তার বর্গমূল। আর আমরা শিখলাম যে মৌলিক সংখ্যা কোনগুলো, যে সংখ্যাগুলোকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যাতে ভাগ যায় না, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এখন আসি আবৃত বা পৌনঃপুনিক দশমিক। আবৃত বা পৌনঃপুনিক দশমিক এগুলো সম্পর্কে আমরা জানি, যেমন 0.3 পৌনঃপুনিক। 0.3 পৌনঃপুনিক এর মানে কি? এর মানে হলো দশমিকের পরে 3 সংখ্যাটা অসংখ্যবার আসছে, একটা লিখে আমরা একটা চিহ্ন দিচ্ছি, এটা বলে পৌনঃপুনিক। তাহলে 0.3 পৌনঃপুনিক যদি সংখ্যার পৌনঃপুনিক থাকে, এগুলোকে বলা হয় আবৃত দশমিক। আবৃত দশমিক। এই আবৃত দশমিক যত ভগ্নাংশ আছে, আবৃত দশমিক যেগুলোর উপর পৌনঃপুনিক আছে সেগুলো মূলদ সংখ্যা। কিন্তু পৌনঃপুনিক ছাড়া অসীম দশমিক, পৌনঃপুনিক ছাড়া অসীম দশমিক সেগুলো আবার অমূলদ সংখ্যা। সেটা কীরকম? যেমন পাইয়ের মান, পাইয়ের মান, ই এর মান, তাহলে পাই 3.1416 দিয়ে অসংখ্য সংখ্যা আছে, এবং ই এর মান যেমন পাই সংখ্যাটা এটার একটা মান আছে দশমিকে, কিন্তু এটাকে পৌনঃপুনিক আকারে প্রকাশ করা যায় না, পৌনঃপুনিক হবে না, কিন্তু অসীম দশমিক। তাহলে দশমিকের পরে যদি সংখ্যাগুলো অসীম থাকে কিন্তু সেটাকে পৌনঃপুনিক আকারে প্রকাশ করা যায় না, তাহলে সেগুলো অমূলদ সংখ্যা হবে। সেই হিসেবে পাই একটা অমূলদ সংখ্যা, ই এর মানটা অমূলদ সংখ্যা, এটা 2 এর চেয়ে বড়, 3 এর ছোট একটা লম্বা মান ইর, যেটা আমরা লগে ব্যবহার করি, লগের বেস হিসেবে আমরা ইটা ব্যবহার করি। ই ভিত্তিক লগ আছে, এই ই ভিত্তিক যে লগ যখন আমরা ব্যবহার করি, তখন ইর যে মানটা আছে এটা 2 এর চেয়ে বড়, 3 এর চেয়ে ছোটো, কিন্তু অসীম দশমিক। ফলে এই 3 এর ই এর মানটাও অমূলদ সংখ্যা, পাই এবং ই অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যা আমরা পেলাম যে একটা মৌলিক সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা, যেগুলো পূর্ণবর্গ নয় তার বর্গমূল অমূলদ সংখ্যা, পৌনঃপুনিক দশমিক এটা মূলদ সংখ্যা, কিন্তু যেগুলো অসীম দশমিক কিন্তু পৌনঃপুনিক নয়, যেমন পাই ই, এগুলো অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যা এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। এরপর আসি আমরা সহমৌলিক সংখ্যা কোনগুলো। যদিও কথাটার সাথে আছে মৌলিক, কিন্তু সহমৌলিক হইতে মৌলিক সংখ্যায় লাগবে এরকম না। 2টি সংখ্যা যেমন 5 এবং 10, এই একটা জোড়া সংখ্যা, এই জোড়া সংখ্যার মধ্যে 5কে ইচ্ছা করলে 5 দিয়ে ভাগ করা যায়, 10কে 5 দিয়ে ভাগ করা যায়। তাহলে 2টি সংখ্যার মধ্যে যদি আমি এমন একটা সংখ্যা পাই যেটা দিয়ে 2টাকে ভাগ যায়, তাহলে এটা সহমৌলিক হবে না। তাহলে এই 5 আর 10 সহমৌলিক না। 5কে 5 দিয়ে ভাগ যায়, 10কেও 5 দিয়ে ভাগ যায়। তাহলে যদি দুইটি এক জোড়া সংখ্যার মধ্যে এমন একটা সংখ্যা আমরা খুঁজে পাই যেটা দিয়ে 2টাকেই ভাগ যায়, তাহলে এই জোড়াটা সহমৌলিক হবে না। কিন্তু যদি এমন একটা জোড়া পাই যেমন 10 17, একটা নিলাম 10, একটা 17, তাহলে এই জোড়াটা এই দুইটা সংখ্যাকেই ভাগ যায় এরকম কোনো সংখ্যা নাই, যেটা দিয়ে 10কেও ভাগ করতে পারি, 17কেও ভাগ করতে পারি, তাহলে এই জোড়াটা হবে সহমৌলিক। তাহলে সহমৌলিক কোনগুলো?
সহমৌলিক হতে গেলে, সহমৌলিক সংখ্যা হতে গেলে দুইটা সংখ্যাকে ভাগ যায় এমন কোনো সংখ্যা থাকবে না, অর্থাৎ দুইটা সংখ্যার মধ্যে কমন কোনো গুণনীয়ক থাকবে না, কমন কোনো উৎপাদক বা গুণনীয়ক থাকবে না, যেটা দিয়ে দুটোকে ভাগ যায়। এরকম যত জোড়া আছে সবই সহমৌলিক। এরকম অসংখ্য উদাহরণ আছে যেগুলো সহমৌলিক হবে। 4, 25 এই জোড়া যদি নেই 4 আর 25, তাহলে 4 সংখ্যাটা কিন্তু মৌলিক না, 25 সংখ্যাটাও মৌলিক না, কিন্তু দুটো সংখ্যা মৌলিক না হয়েও সহমৌলিক হতে পারে। তাহলে যদিও কথাটার সাথে আছে সহমৌলিক, কিন্তু সহমৌলিক হওয়ার জন্য মৌলিক সংখ্যা লাগবে, এটা জরুরি না। তাহলে যেমন 4, 25, 4 কিন্তু মৌলিক না, 25 কিন্তু মৌলিক না, কিন্তু এই জোড়াটা কিন্তু সহমৌলিক। কেন সহমৌলিক হলো? কারণ 4কে 2 দিয়ে ভাগ যায়, এই 2 দিয়ে 25কে ভাগ যায় না, 25কে 5 দিয়ে ভাগ যায়, কিন্তু এই 5 দিয়ে 4কে ভাগ যায় না। তাহলে আমরা এমন একটা কমন সংখ্যা পাচ্ছি না যেটা দিয়ে 4 এবং 25 দুটোকেই ভাগ যায়, যার কারণে 4 এবং 25 এই দুটো সংখ্যা হবে সহমৌলিক। আবার বলছি যে 4কে 2 দিয়ে ভাগ যায়, এই 2 দিয়ে 25কে ভাগ যায় না, 25কে 5 দিয়ে ভাগ যায়, কিন্তু এই 5 দিয়ে 4কে ভাগ যায় না। তাহলে এই রকম জোড়া হবে সহমৌলিক, যেটার মধ্যে কোনো কমন উৎপাদক বা কমন গুণনীয়ক থাকবে না। সহজ কথায় বললে হবে দুইটাকেই ভাগ যায় এমন কোনো সংখ্যা নাই। যেমন 2 দিয়ে 4কে ভাগ যায়, 2 দিয়ে 25কে ভাগ যায় না, 25কে 5 দিয়ে ভাগ যায়, 5 দিয়ে আবার 4কে ভাগ যায় না। তাহলে এই জোড়াটা সহমৌলিক। তাহলে সহমৌলিক হওয়ার জন্য মৌলিক সংখ্যা হতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট না। মৌলিক সংখ্যা দিয়েও হতে পারে, মৌলিক সংখ্যা ছাড়াও হতে পারে। তাহলে আজকে আমরা শিখলাম যে বাস্তব সংখ্যার মধ্যে কোনগুলো মৌলিক সংখ্যা, কোনগুলো সহমৌলিক, এবং মূলদ এবং অমূলদ বের করা। বিশেষ করে পরীক্ষাতে কোনটি অমূলদ সংখ্যা এই প্রশ্নটাই বেশি আছে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।